নমস্কার। আপনারা সবাই বলতে গেলে এক বাক্যে আমাকে অনুরোধ করেছিলেন আজকে গলাটাকে বিশ্রাম দেওয়ার জন্য। আপনাদের অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য নয়, একটা এপিসোড না করলে, আজকে না করলে আগামীকাল সেটা অর্থ হারাবে, এটা মনে করেই আমি একটা এপিসোড করতে বসলাম। আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে গলার হাল ঠিক ততটা খারাপ লাগছে না। সে যাই হোক, আমি এরকম দৃশ্য সুপ্রিম কোর্টে এর আগে কখনো দেখিনি। বিচারপতি মৃদু ভর্ৎসনা করে একেবারে কি বলবো, উকিলদের সভাধিপতি কপিল সিব্বলকে বললেন, মিস্টার সিব্বল, why do you bring such matters to Supreme Court? তখন সিব্বল একটু থতমত খেলেন, খেয়ে বললেন, I knew sir. What did you know? If you knew that this is going to be the fate of your petition, why did you come with this? তখন সিব্বল বলছেন, স্যার, I know the mind of the court. আমার এই উকিলদের নিয়ে কিছু বলার নেই, কেননা উকিলদের একটা অদ্ভুত ইমিউনিটি আছে এবং সঙ্গত কারণেই আছে। একেবারে পৃথিবীর পচা নরঘাতক আততায়ীর সমর্থনে দাঁড়ানোর অধিকারও আছে। এই রাজ্য আদালতেই আমরা রাম জেঠমালানিকে ইন্দিরা গান্ধী খুনের সাজাপ্রাপ্ত আসামি সাতওয়ান্ত সিংয়ের হয়ে জোর সওয়াল করতে দেখেছি। আবার আমার সমস্যা হচ্ছে, এই উকিলরা হয় ওকালতি করুন, না হয় রাজনীতি করুন। রাজনীতি এবং ওকালতি এক আশ্চর্যজনকভাবে আমাদের দেশে একেবারে সেই ইংরেজ আমল থেকেই চলে আসছে। সবাই একবার বিলেত যেতেন, কোনো না কোনো ইনে ঢুকে একটা ব্যারিস্টারি ডিগ্রি পেতেন, তারপর ফিরে এসে কেউ কেউ আর কালো সামলা গায়েই দিতেন না, অনেকে আবার ওই সামলার বলেই ভারতবর্ষের আদালতে প্রতিপক্ষের ত্রাহি মধুসূদন অবস্থা করে ছাড়তেন। প্রথম দলের দৃষ্টান্ত অবশ্যই জওহরলাল নেহরু। তিনি সারা জীবনে মাত্র একবার ওই সামলা পড়ে রেড ফোর্ট ট্রায়ালে দাঁড়িয়েছিলেন ভুলাভাই দেশাইয়ের সঙ্গে। এই যে তিনজন আইএনের বীর সেনানীকে গ্রেফতার করে সেখানে আনা হয়েছিল এবং তাদের বিচার চলছিল, তাদের হয়ে। দ্বিতীয় নাম আমাদের পশ্চিমবঙ্গের জ্যোতি বসু। বিলেত থেকে ফিরে আসার পর তিনি কিছুদিন, সিদ্ধার্থবাবু বলেছেন, তিনি কিছুদিন টেবিলে বসেছিলেন। তারপর হঠাৎ করেই মনস্থ করেন, এ পথ আমার পথ নয়, আর তিনি কখনো আদালতে ফিরে যাননি। আর ঠিক এর বিপরীত দৃষ্টান্তও আমাদের বাংলায় বুড়ি বুড়ি। ধরুন অশোক সেন, ভোলা সেন, অজিত পাজা, কিংবা সিদ্ধার্থবাবু নিজে, সোমনাথ চট্টোপাধ্যায়,
এরা একাধারে রাজনীতিক এবং দুধে উকিল। কোথাও একটা এই দুটোর মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান থেকে যায়, এবং সেটা যখন প্রকট হয়ে ওঠে তখন কোথায় যেন সেই ডিসনেন্সটা একটু বিচিত্র বলে মনে হয়। এই কপিল সিব্বলের কথাই বলছি। কপিল আপাদমস্তক একজন রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতি করেছেন, কেন্দ্রে মন্ত্রী থেকেছেন, গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। তারপর দশচক্রে ভগবান ভূত হয়ে যায়। কপিল কংগ্রেস ছেড়ে এখন সমাজবাদী দলের টিকিটে রাজ্যসভার সদস্য হয়েছে। আদালতে তিনি যা সওয়াল করেন সে তো করেনি, সেটা তার জীবিকা। কিন্তু তার বাইরে মাঝে মাঝেই তিনি নিয়মিত ইউটিউবে নিজের অনুষ্ঠান করেন, সেখানে বহু গুণী মানুষকে ডেকে আনেন, তাদের আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হই। কিন্তু আবার কখনো কখনো দেখি যে তারা তাদের বিশ্বাস বলে যে জিনিসটাকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তার সঙ্গে আদালতে যে ভূমিকায় তারা অবতীর্ণ হন তার মধ্যে কোনো সামঞ্জস্যই নেই। আজকে যে মামলাটার কথা বলছি সেটা আরজি করের ওই অভয়া পরবর্তী আন্দোলনের অন্যতম প্রধান মুখ অনিকেত মাহাতোকে নিয়ে সুপ্রিম কোর্টে 2-2.5 মিনিটের জন্য উঠেছিল। কপিল সিব্বলের টাকার অভাব আছে তা তো নয়, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের বাঁধা গোলামও নন। তিনিও একজন পিতা, এবং তার এত টাকা আছে যে তিনি অনেক সময় অনেক কেস প্রো বোনো করেন। তার একবারও মনে হলো না যে এইরকম একটা ফালতু ব্রিফ আমি নেব না। একটা ছেলেকে বেছে বেছে একটা গভর্নমেন্ট উইচ হান্টিং করছে, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, আবার সুপ্রিম কোর্টে এসেছে। ছেলেটাকে কি করে বাঁশ দেওয়া যায় তার ক্ষেত্র প্রস্তুত করতে। এতটা নিচে আমি নামতে পারবো না। এক সময় সিব্বলকে আমিও চিনতাম। এই ক্যালকাটা ক্লাবে টেলিগ্রাফ ডিবেটে কপিল সিব্বল, আমি, সৌগত রায় আর সম্ভবত দীপঙ্কর বাবু এক দলে ছিলাম। উল্টো দিকে ছিলেন অভিষেক মনু সিংভি, জুলুদা, ভিক্টর ব্যানার্জি, আরেকজনের নাম আমার মনে পড়ছে না। সুতরাং এটা আমি মানতে রাজি নই যে উকিলের কোনো কনসিয়েন্স বলে কিছু থাকবে না। আর যে উকিলের প্রাচুর্য এবং বৈরব বাকিদের কাছে খুবই ঈর্ষণীয় লাগে, তিনি একজন যুবা ডাক্তারকে একেবারে অন্যায়ভাবে আরজি কর থেকে সরানোর জন্য একজন মহিলার এই চূড়ান্ত প্রতিহিংসা পরায়ণতা, চরিতার্থ করার নোংলা খেলার শরিক হবেন কেন? সুতরাং আজকে যখন বিচারপতি মাহেশ্বরী আর বিষ্ণোই
একেবারে রাজ্য সরকারের করা এসএলপিটা দেখার সঙ্গে সঙ্গে কপিল সিব্বলকে ওই প্রশ্ন করে বসলেন এবং আদালতের সময় নষ্ট করার জন্য তাকে কিছুটা ভৎসনাই করলেন। আমার মনে হলো তখন কপিলের শরীরের ভাষা দেখে এবং মন্তব্য দেখে যে সম্ভবত নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন। এটা তো গেল ওয়ান অ্যাসপেক্ট অফ দ্য স্টোরি। অন্য অ্যাসপেক্টটা হচ্ছে, দেখুন, অনিকেত মাহাতো আরজি করে অভয়াকাণ্ড না হলে এই ডাক্তার ছেলেটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই হতো না। সে ছিল জুনিয়র ডাক্তার আন্দোলনের যারা প্রথম সারিতে ছিল তাদের মধ্যে অন্যতম প্রধান মুখ। যতদিন চলেছিল সেই আন্দোলন, প্রতিদিন তাকে আমরা কখনো রাজপথে, কখনো এসপ্ল্যানেডে ধর্ণা মঞ্চে, কখনো আবার নবান্নে আয়োজিত ঢপবাজির সভায় উপস্থিত হতে দেখেছি, কথা বলতে দেখেছি। একটা সরকার প্রতিহিংসা পরায়ণতায় কত নিচে নামতে পারে, অনিকেতকে নিয়ে এই যে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা থেকে তা সবচেয়ে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। আজকেই আমি অনিকেতকে ফোন করেছিলাম, তখন সে সবে সুপ্রিম কোর্ট থেকে বেরোচ্ছে। যেহেতু আমি লাইভ সম্প্রচার দেখেছি, ফলে তাকে কনগ্রাচুলেট করার জন্যই ফোনটা করি। সে জানালো আগামীকাল সে কলকাতায় ফেরার চেষ্টা করবে। আমি তাকে অনুরোধ করেছি আরেকবার বাংলা স্ফিয়ারে তার মুখে তার যন্ত্রণার কথা শুনব বলে সে যেন একবার আসে। সে গ্রহণও করেছে আমার আমন্ত্রণ। কিন্তু আপনারা খালি ভাবুন, প্রথমে হারলাম বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে, তারপরে হারলাম ডিভিশন বেঞ্চে, যে তপব্রত চক্রবর্তী 32,000 প্রাইমারি টিচারের বিষয়টিতে গভীরে না গিয়েই সবাইকে ছুটকারা দিয়ে দিলেন। সেই তপব্রত চক্রবর্তীও কিন্তু অনিকেত সম্পর্কিত রাজ্য সরকারের সিদ্ধান্ত মানতে পারলেন না। বিশ্বজিৎ বাবু এবং তিনি দুজনেই পরিষ্কার বলে দিলেন যে আপনারা যেখানে বাকি সকলের ক্ষেত্রে একটা স্ট্যান্ডিং এসওপি অপারেটিং প্রসিডিওর মেনেছেন, সেখানে বেছে বেছে একজন বা দুজন ডাক্তারের বিরুদ্ধে আপনারা এই আচরণ করছেন কেন? অনিকেত মাহাতো যে আজকে আরজি করে ডাক্তার হয়ে আছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় নয়, তৃণমূল কংগ্রেসের দয়াও নয়, নির্মল মাঝি জাতীয় চতুষ্পদ ডাক্তারদের মতও নয়। তিনি তার মেরিট, যোগ্যতা, পরীক্ষার ফল, ইন্টারভিউ সব মিলিয়ে আরজি করের মতো মেডিকেল কলেজে চিকিৎসক হবার যোগ্যতা অর্জন করেছেন। তবু এই যে মহিলা, তিনি এতটাই ভিন্ডিকটিভ
যে কবে চুকে বুকে গেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, কিন্তু তিনি মুখগুলো মনে করে রেখেছেন। প্রথমে তো চেষ্টা হয়েছে পুলিশ দিয়ে আশফাক আরো কয়েকজন প্রথম সারির জুনিয়র ডাক্তারকে হেনস্থা করার। সেটা যখন অনিকেতের ক্ষেত্রে হলো না, তখন তাকে একেবারে গাইড জোরে কার্যত আরজিকর থেকে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। আদালতের দ্বারস্থ হওয়ার ছাড়া অনিকেতের সামনে কোনো উপায়ও ছিল না। আর তার কেসটা এত স্ট্রং যে ফলাফল কি হবে তা নিয়ে তার মনেও কোনো দ্বিধা ছিল না, আমার তো ছিলই না। কিন্তু একটা রাজ্য সরকার কোন স্তরের নির্লজ্জতায় পৌঁছলে একটা বাচ্চা ছেলেকে অনেকটা হান্টিং ডগের মতো একটা মামলা লেলিয়ে দিতে পারে, অনিকেত তার দৃষ্টান্ত হয়ে রইল। জাস্ট বিকজ হি লেড দ্যাট মুভমেন্ট অর ওয়ান অফ দ্য লিডার্স। এবার আমার সরাসরি দুটো প্রশ্ন আছে, যেটা আমি সচরাচর যে ভাষা ব্যবহার করি তার চেয়েও অনেক রূঢ় ভাষায় ব্যবহার করতে হবে। প্রথমত, আমার কাছে এলে অনিকেতকে আমি বলবো, তাকে এইভাবে হ্যারাস করার জন্য এবং একবারেই আদালত থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছোটানোর জন্য একটা কস্ট দাবি করে সে যেন হাইকোর্টে একটা পিটিশন করে, তার সঙ্গে একটা মানহানির পিটিশনও করে, বোথ ক্রিমিনাল অ্যান্ড সিভিল, ফর unnecessarily bringing disrepute to his name, stature. অনিকেত করবে কিনা জানি না, কিন্তু আমি তো হাইলি রেকমেন্ড করব। 2 নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেন এই যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইস্যুতে আমারই বাংলার একজন যুবা ডাক্তারকে এইভাবে পিছনে লেগে থাকার জন্য যে ব্যয়, সেই ব্যয়টা তিনি তার ওই কতগুলো ঢপের বই বিক্রির রয়্যালটি থেকে খরচ করেন, নাকি তৃণমূল এবং আলিবাবার যে 40 দস্যু তাদের কেউ অর্থ সাহায্য দেয়, তাই কপিল দেবের মতো ভারতবর্ষের সবচেয়ে দামি লয়ারদের একজনকে নিয়োগ করা যায় কথায় কথায়। সুতরাং সবকিছুর যেমন একটা শেষ আছে, এইরকম একজন মহিলা 70 ঊর্ধ্বে আর বয়স, অনিকেতের মতো সন্তান ছেড়ে দিচ্ছি, নাতি থাকার কথা ছিল যার, তিনি একটা শিক্ষিত, যোগ্য, মার্জিত ছেলের পিছনে হাত ধুয়ে লাগবেন, কেননা সে আপনার বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে, আপনার স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে প্রতিবাদ করার দুঃসাহস দেখিয়েছিল বলে। এবং অনিকেত কিন্তু একা নয়, তাদের নাম আসে না। কেউ যদি সামান্যতম সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, কেউ যদি কোথাও কিঞ্চিত বেগরবাই করে, এ রাজ্যে তার নির্বাসন নিশ্চিত।
কলকাতার লোককে পাঠিয়ে দেওয়া হতে পারে কালচিনিতে, কিংবা কোনো সুন্দরবন এলাকার কোনো দুর্গম জায়গায়। কেননা রাজ্যের হাতে তো একটাই অস্ত্র আছে, সেটা হলো বদলি। এবং রাজ্য সরকারি কর্মচারীদের শায়েস্তা করার জন্য এই প্রতাপ নায়ক নামক এক ভুঁইফোর নেতা যেভাবে যাকে খুশি তার মাথা কাটছে, যাকে খুশি তাকেই কলকাতা বা শহরতলি থেকে যতটা দূরে পাঠানো সম্ভব সেখানে পাঠিয়ে দিচ্ছে, একে তানাশাহি ছাড়া আর কিচ্ছু বলে না। 2026 ধরে নেবেন অনিকেত মাহাতোদের এই চরম অবাঞ্ছিত ঘটনা থেকে পরিত্রাণ করারও পরীক্ষা। আজকে অনিকেতের ক্ষেত্রে যা হয়েছে, আমাদের ইউটিউবার সঙ্গীদের সঙ্গেও ঠিক একইভাবে একই রকম প্রতিহিংসা পরায়ণ হয়ে একের পর এক মামলা করে গেছে এ রাজ্যের পুলিশ। প্রতিটা মামলায় আদালতের থাপ্পড় খাচ্ছে, হুঁশ নেই। সরকার যদি বেহুঁশ হয় তাহলে তার হুঁশ ফেরানোর দায়িত্ব নাগরিকের। সেটা একমাত্র সম্ভব গণতন্ত্রে আপনার ভোটাধিকারটি প্রয়োগ করে। কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার। এই ধরনের মূর্খের মতো, আইপ্যাকের মতো আমি প্রশ্নও করব না। দেখছিলাম সন্ময় একটা ভিডিও দেখাচ্ছিল যেখানে আইপ্যাকের একটি একেবারে মনে হলো অনারি মেয়ে, সে হাওড়ার একজন ভদ্রলোককে ফোন করে নিজেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে বলছে যে স্যার, আমরা একটা সার্ভে করছি ছাত্রদের পক্ষ থেকে, একটু পশ্চিমবঙ্গে ভোটিং বিহেভিয়ার কেমন সেটাই স্যাম্পলিংয়ের মধ্যে থেকে বোঝার জন্য। ভদ্রলোক প্রথমেই একটু বুঝে গেছিলেন কত দানে কত চাল। প্রথমে জিজ্ঞেস করলো তার নিবাস কোথায়, তিনি কোন বিধানসভা কেন্দ্রের ভোটার, কোন লোকসভা কেন্দ্রের ভোটার, এবং 2024 তিনি ভোট দিয়েছিলেন কিনা। এরপরেই মেয়েটা মনে করল তার সুরেলা কণ্ঠে হাওড়াবাসী একদম মজে গিয়ে তিনি যা জানতে চাইবেন, এমনকি তার ব্যাংক ব্যালেন্স কত, তার স্ত্রীর নাম কি, গোপনে কোনো বান্ধবী রাখেন কিনা, সব হর হর করে বলে দেবেন। ভদ্রলোক বললেন, আপনি সার্ভে করছেন ছাত্র হিসেবে? ঢপ মারার আর জায়গা পান না? আমি কাকে ভোট দিয়েছি সেটা আপনি জানতে চাইবেন কোন অধিকারে? আর আপনি জানতে চাইলেন বা আমি বলবো কেন? তখন মেয়েটি বুঝতে পারে ইঁদুর তো জাতাকলে ঢুকে পড়েছে। সে ফোনটা রাখার আগেই ভদ্রলোক বললেন, যান, আপনার আইপ্যাককে ভালো করে বলে দেবেন এইভাবে বাংলার মানুষকে জনে জনে টেলিফোন করে সে কাকে গতিতে কাকে ভোট দিয়েছে কেন সেটা বলার জন্য অপেক্ষা করছে, এই ধ্যাসটামি যেন না দেখায়। কেননা এভরি অ্যাকশন হ্যাজ
ইকুয়াল রিয়াকশন। হাওড়ার এই ভদ্রলোকের উদাহরণ টানলাম আপনাদের সকলের মনে একটু সাহস সঞ্চার করার জন্য। সফল হব কি হব না সেটা পরের কথা, কিন্তু এটা কোনো রাজনীতির লড়াই নয়, এটা ধর্মের লড়াই। মানে হিন্দু মুসলমান ধর্ম নয়, যে ধর্মের কথা গীতাতে আছে সেই ধর্ম। সুতরাং এবারের ভোট ইজ নট এ ভোট ফর অর এগেনস্ট এ পলিটিক্যাল পার্টি। এবারের ভোট আক্ষরিক অর্থেই সিপিএম এর স্লোগান দাঁড় করেই বলছি, বাংলাটাকে বাঁচানোর ভোট। নমস্কার, ভালো থাকবে।